গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের গ্র্যাভিটেশন শুরু করব, তার আগে একটু কথা বলে নিই। তোমাদের ফিজিক্সের যে ভাগগুলো আছে, তোমাদের চারখানা গ্রুপ আছে। প্রথমটা হচ্ছে মেকানিক্স। আজকে তারিখ হচ্ছে 10। প্রথম হচ্ছে মেকানিক্স, তারপর হচ্ছে জিপিএম, এগুলো গ্রুপ বলছি, মানে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। দেন হিট অ্যান্ড থার্মোডিনামিক্স অ্যান্ড লাস্টলি সাউন্ড। এই চারখানা গ্রুপ আছে। চারখানা গ্রুপের মধ্যে আমাদের হিট শুরু হয়েছে, মেকানিক্স শুরু হয়েছে, দুখানা চ্যাপ্টার হয়েও গেল, ওয়ান ডাইমেনশনাল মোশন অ্যান্ড ভেক্টর ইনক্লুডিং প্রজেক্টাইল মোশন অ্যান্ড রিলেটিভ ভেলোসিটি। হিট অ্যান্ড থার্মোডাইনামিক্সের প্রথমেই শুরু করেছিলাম। নাও স্টার্ট জিপিএম। জিপিএম এর যে একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ। গ্র্যাভিটেশনটা আজকে শুরু করছি। তো গ্র্যাভিটেশন বলতে গেলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে। এটা আমরা প্রত্যেকে জানি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল বা মহাকর্ষ। আর পৃথিবী মধ্যে যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা অভিকর্ষজ বল বলি। তো এটা বলার পরে প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। নিউটন সব জায়গায় আছে, তোমরা জানো। সেই নিউটন লজ অফ গ্র্যাভিটেশন, আমরা নিউটন লজ অফ মোশন জানি। এবারে আমরা যেটা শিখব যে নিউটনস লজ অফ ল অফ গ্র্যাভিটেশন। ঠিক আছে? এটা আমরা এখন শিখব। তো দেখো, এটা শিখতে গিয়ে যেটা আমাদের বলতে হবে, আমরা মনে করলাম যে এখানে একটা m1 ভরের বস্তুকণা, এখানে m2 ভরের বস্তুকণা, ওদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। ওকে, তাহলে এই বস্তুদ্বয়ের মধ্যে যে আকর্ষণ বল, এখানে কিন্তু বিকর্ষণ নয়, আকর্ষণ বল। এই বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল ওদের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এই আকর্ষণ বল এফ হলে এফ ভ্যারেজে যেমন m2, অর্থাৎ বস্তুদ্বয়ের ভর যত বেশি হবে ওদের মধ্যে আকর্ষণ বল তত বেশি হবে, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যত বেশি হবে তার বর্গ আরও বেশি হবে। 1/, বড় মানে ছোট হবে, মানে কমে যাবে। ঠিক আছে? তার মানে দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বল তত কম হবে, দূরত্ব যদি কম হবে তত বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। বাই জয়েন্ট ভেরিয়েশন উই মাস্ট হ্যাভ টু রাইট এফ ভ্যারেজে যেমন m2 বাই r স্কোয়ার। এই ভ্যারেজের চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক পদ বসে, যেটাকে জি দ্বারা ডিনোট করা হয়। ঠিক আছে? এই গেল একটা সূত্র, কিন্তু এইখান থেকে একটা নতুন স্পেকট্রাম খুলে গেল। কি নতুন স্পেকট্রাম? জি এর স্পেকট্রাম খুলে গেল। জিটাকে কি বলবো আমরা? গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক, বা অনেক সময় এটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টও বলা হয়। ইউনিভার্সাল কেন? যেহেতু এটা সার্বজনীন ব্যাপারটা কি আমরা পরে আসছি। এই জি এর যে স্পেকট্রাম খুলে গেল, এবার জি সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে। কীরকম জানতে হবে? জি ইকুয়াল টু a পার স্কোয়ার বাই m1 m2।
এইখান থেকে জি এর ডেফিনিশন, ইউনিট, ডাইমেনশন সব জানা যাবে। তো এই যে ডেফিনেশনটা কিভাবে আমরা জানবো, দেখো আমরা বলেছিলাম যে ডেফিনেশন মুখস্থ করতে হয় না, তৈরি করতে হয়। দেখো কি করে তৈরি করি। যদি এমন অর্থাৎ এগুলো এক এক মানে এক নয় একক, অর্থাৎ দুইটি, তাহলে কি হবে, জি ইকুয়াল টু এফ হবে। দেখো এক বসালে, তাহলে দুইটি একক ভরের বস্তুর মধ্যে, দুটি একক ভরের বস্তু যদি একক দূরত্ব থাকে, তাহলে ওদের মধ্যে যে বল ক্রিয়া করে সেটাই হচ্ছে তাদের মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় সরি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, বা কি বলবো, মহাকর্ষীয় ধ্রুবকের মান। তাহলে এই যে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলবো, একক ভরের দুটি বস্তু একক দূরত্ব থাকলে ওদের মধ্যে যে বল, যে আকর্ষণ বল, বল থেকে ভালো কথা, যে বলে ওরা আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। পেয়ে গেলাম। এবার দেখো ওদের ইউনিট ডাইমেনশন। ইউনিট অফ জি, ইউনিট অফ জিটা কিরকম এখান থেকে দেখে দেখে বলতে হবে। আমরা এখান থেকে দেখে দেখে দেখো তৈরি করতে পারবো। জি এর যে ইউনিট সেটা কি হচ্ছে, এফ মানে ডাইন, আর স্কোয়ার মানে সেমি স্কোয়ার, আর এটা গ্রাম স্কোয়ার, সিজিএসএ, ইন সিজিএস সিস্টেম। কিন্তু আমরা এসআই এ করবো। এসআই হলে কি হবে, নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। তাহলে বলতে পারি যে নিউটন কেজি টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার ইন এসআই সিস্টেম। এটা গেল তোমার ইউনিট। ডাইমেনশনটা কীভাবে শিখবো, দেখো যে কোনো ম্যাথামেটিক্যাল ডিডাকশন যখন আমরা শিখে যাব, তার ডেফিনেশন, ইউনিট অ্যান্ড ডাইমেনশন সেগুলো আমাদের শিখতে হবে। জি এর ডাইমেনশন কি হচ্ছে, এখানে দেখো এফ এর ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন। এবার ধরো ফোর্স যদি না জানো, ফোর্সের ডাইমেনশন বার করে নাও, এফ ইকুয়াল টু এম এ, এটাই তো ফোর্স। এম মানে এম, এ মানে এল টি টু দি পাওয়ার -2, আমি তো এরকম করেই বার করি। আর স্কোয়ার মানে এল স্কোয়ার, এটা এম স্কোয়ার, M1 M2 মানে এম স্কোয়ার, তাই না? কেজি স্কোয়ার মানে এম স্কোয়ার। এখান থেকেও তুমি বলতে পারো যে নিউটন কার, এবার এখানে হচ্ছে এম টু দি পাওয়ার -1 এল কিউব টি টু দি পাওয়ার -2 বেরিয়ে গেল। তাহলে এই যে মহাকর্ষীয় ধ্রুবক জি, জি এর সমস্ত কিছু বেরিয়ে গেল। শুধু এখন মানটা বলিনি, জি এর মানটা, জি এর মানটা কত, এসআই সিস্টেম সিজিএস সিস্টেম দুটোতেই জানতে হবে। যেটা এসআই সিস্টেমে সেটা হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন এসআই ইউনিট। এসআই ইউনিট মানে এইটা, নিউটন কেজি টু দি পাওয়ার -2 মিটার স্কোয়ার। যদি ইন সিজিএস সিস্টেম বলো, সিজিএস সিস্টেমে কত হবে, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এখানে কি হয়ে গেল, নিউটনের জায়গায় ডাইন হবে, তাই না? ডাইন হবে গ্রাম টু দি পাওয়ার -2 সেমি স্কোয়ার ইন সিজিএস সিস্টেম। ঠিক আছে, এই গেল ব্যাপার। তাহলে আমরা সমস্ত জেনে ফেললাম নিউটনের মহাকর্ষ সূত্র, এবং মহাকর্ষ সূত্র থেকে যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট পেলাম সেগুলো আমরা সব শিখে ফেললাম। এবারে একটা কথা আমার বলার আছে, যে ভেক্টর রূপ, এই মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ বলে ব্যাপারটা কীরকম, মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, ধরো মানে ভেক্টর ফর্ম, vector form of Newton's law of gravitation,
আমি শুধু ভেক্টর ফর্ম লিখলাম। ভেক্টর ফর্ম হচ্ছে, ধরো m1 এবং m2 দুটো ভরের যে বস্তু আমরা বলেছিলাম, ওদের পজিশন ভেক্টর যথাক্রমে r1 r2 ধরলাম। তাহলে একটা রেফারেন্স ফ্রেম এঁকে ফেলো। মনে করলাম এখানে m1 ভরটা আছে, এখানে m2 ভরটা আছে, এটা ও এক্স ওয়াই জেড। ওকে, তাই যদি হয় তাহলে m1 যে বিন্দু আছে তার পজিশন ভেক্টর r1 এবং m2 যে এটা আছে তার পজিশন ভেক্টর হচ্ছে r2। তাহলে দেখো এইখানে এই বস্তুটা একে আকর্ষণ করবে, আবার একে আকর্ষণ করবে। তাহলে এইখানে আকর্ষণ করছে m1 m2 কে, কি বলে আকর্ষণ করছে? F21 বলে। F21 মানে ফোর্স অন 2 উইথ রেসপেক্ট টু 1, মানে ফোর্স অন m2 উইথ রেসপেক্ট টু m1। অনুরূপভাবে যদি বলি তাহলে এটাও আকর্ষণ করছে, সরি এইটা হবে F21। কেন? তাহলে এটা F12। কেন এটা F21 হবে? ফোর্স অন 2 উইথ রেসপেক্ট টু 1, আর এটা ফোর্স অন 1 উইথ রেসপেক্ট টু 2। যাক, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো এই যে ডিরেকশনের ব্যাপারটা, তাহলে F21 এর দিকে যদি যাই তাহলে এখানে আমার যে ডিরেকশনটা হচ্ছে R21, F2 থেকে 1 এর দিকে আসলে R12, এরকম ডিরেকশন হচ্ছে। তাহলে মহাকর্ষ সূত্র যেটা জানাই, কারণ আমরা জানি যে R21 মানে হচ্ছে R2 মাইনাস R1, শিখেছি আমরা পজিশন ভেক্টরে। আর 12 মানে শিখেছি R1 মাইনাস R2, এটা আমরা শিখেছি। তাহলে এই ক্ষেত্রে যেটা আমাদের বলতে হবে যে F12 বা F21 যেটা ভরের জন্য যে ভেক্টরিয়াল ফর্ম, সে ভেক্টরিয়াল ফর্মটা আমাদের যেটা বলতে হবে যে F12 বা F21 দিয়ে আমাকে বলতে হবে। কি বলতে হবে দেখো, পরের পেজে বলি। এই F12 ভেক্টর ইকুয়াল টু জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার, আর মানে 21 স্কোয়ার দিলাম, দিয়ে এটার মড দিয়ে স্কোয়ার দিলাম, মানে মান। তাহলে একটা ডিরেকশন বোঝাতে 21 দিলাম। আবার F12 পরিবর্তে যদি 21 দিই তাহলে কি হবে? জি m1 m2 বাই R12 উল্টোটা, তার স্কোয়ার ইন্টু R12 তার ইউনিট ভেক্টর। এটা যদি ভেক্টর তো এখানে ভেক্টর চিহ্ন দিলাম, ঠিক আছে। এবারে এটাই মোটামুটি ভেক্টরিয়াল ফর্ম, তোমরা জেনে রাখো। এবার R21 মানে R2 মাইনাস R1, ঠিক আছে। এটাকে R1 মাইনাস R2 করলে মাঝে একটা মাইনাস দিতে হয়, যাক মাইনাসের ঝামেলায় আমি গেলাম না। আপাতত এইটুকু জেনে রাখার জন্য কিছুটা অতটা প্রয়োজন নাই এখানে ভেক্টরে। এবার মহাকর্ষ সূত্রের সার্বজনীনতা বা ইউনিভার্সালিটি, এখানে নেগেটিভ চিহ্ন দিতেই পারো তোমরা, কারণ এটা 21 বলছে, জাস্ট ওটা কোনো ভাইটাল ব্যাপার না। ভেক্টর ফর্মটা জাস্ট একটা ভেক্টর দিয়ে দিতে হবে, তাই ইউনিভার্সালিটি of the gravitational law বা law of gravitation, ব্যাপারটা কি একটু জানতে হবে। ব্যাপারটা হচ্ছে যে এটাকে ইউনিভার্সাল, জিটাকে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল
কনস্ট্যান্টও বলা হয়। কেন বলা হয়? কারণ এটা খুব ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ কোনো অ্যাটমের মধ্যে, বা বিস্তর দূরত্ব পৃথিবী থেকে ধরো মঙ্গল গ্রহ, হ্যাঁ, সমস্ত ক্ষেত্রে দেখা গিয়েছে এই জি এর মান একই হয়। তাই এটাকে সার্বজনীন ব্যাখ্যা দেওয়া গিয়েছে। কিন্তু তোমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের যে আপেক্ষিকতাবাদ, তোমাদের একদিন সম্ভব হলে গল্পটা বলবো টুইন প্যারাডক্সের, এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বোঝাতে গিয়ে। তো বলছে যে এই অতি ক্ষুদ্র দূরত্ব, অর্থাৎ 10⁻⁹ মিটার বা তার থেকে কম, সেই ক্ষেত্রে নিউটনের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মান ওই একই থাকে না, 6.6 × 10⁻11 ইন এসআই ইউনিট থাকে না। আবার কোনো বস্তুর ভর গতিবেগের উপর নির্ভরশীল, মানে এই আবার কি কথা বলছেন, গতিবেগের উপর নির্ভরশীল। তাই দেখবে ইলেকট্রনের মাস বললে রেস্ট মাস ইলেকট্রন বলে তাহলে কি মুভ করলে মাস চেঞ্জ হয়? অবশ্যই চেঞ্জ হয়। তাহলে তোমরা কি সাইকেল চালাও তখন মাস চেঞ্জ হয় না? সেরকম না। তুমি যদি লাইটের ভেলোসিটিতে যাও তাহলে কি হবে তোমার, ওই দেখো তোমার খেলো, তুমি যদি লাইটের ভেলোসিটিতে যাও তাহলে তোমার কিন্তু মাস চেঞ্জ হয়। আমাদের সূত্র জানা আছে, m=m0/4-1-v²/c²। বড় হলে বুঝবে, বা ফিজিক্স অনার্স নিয়ে পড়লে বুঝবে যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি যে ব্যাপারটা। আর যখন লকডাউন খুলবে আমি এই গল্পটা একদিন বলবো, বা ম্যাথমেটিক্যাল ডিডাকশনগুলো একটু দেখাবো। আপাতত জেনে রাখো যে মুভিং মাস আর রেস্ট মাসের মধ্যে পার্থক্য আছে। কীরকম মুভিং মাস আর রেস্ট মাসের মধ্যে পার্থক্য আছে? যদি মুভিংটা কীরকম মুভিং হয়, লাইটের ভেলোসিটি নিয়ে মুভিং হয়, তবেই কিন্তু পার্থক্য আছে, নতুবা নয়। ওকে, তাই বর্তমানে আইনস্টাইনের তত্ত্বে মহাকর্ষীয় ধ্রুবক জি এর সার্বিকতা ক্ষুণ্ণ হয় না। কেন ক্ষুণ্ণ হয় না? কারণ কয়েকটা ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাদ বাকি সব ক্ষেত্রেই, হ্যাঁ, অতি ক্ষুদ্র দূরত্ব, হ্যাঁ, অর্থাৎ 10⁻⁹ মিটার বা তার কম, আর দুইটি বস্তু সংযোজক সরলরেখা কাছাকাছি অবস্থিত কোনো ভারী বস্তু, যেমন সূর্য, ওই বস্তু দুটোকে প্রভাবিত করবে, এই ক্ষেত্রে একটু চেঞ্জ হয়। ঠিক আছে, বেশ। এবারে আমরা আসছি যে একটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মহাকর্ষীয় আকর্ষণ। কীরকম বিস্তৃত বস্তুর ক্ষেত্রে? মানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফর এক্সটেন্ডেড বডিজ, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন ফর এক্সটেন্ডেড বডিজ। কীরকম? আমি একটু উদাহরণ দিয়ে বলি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ধরো আমি মনে করলাম এটা ধরো সূর্য বা পৃথিবী। এই পৃথিবীর ভর হচ্ছে m, এবং এই পৃথিবীর মোট ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া হয়। এটা ধরো চন্দ্র, মুন, চাঁদ, এটা ধরো আর্থ, এটা মুন, এরও ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে ধরে নেওয়া হয়। আর এদের মধ্যবর্তী দূরত্ব বলতে এর কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, কিন্তু উপর থেকে উপরের দূরত্ব নয়। তাহলে এটা বিস্তৃত বস্তু। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা কী হবে? F=G(m)m, এটার ভর ক্যাপিটাল M, এটার ভর স্মল m। মুন, এটা মুন লিখে দিই না তো, এটা আর্থ লিখে দিই। তাহলে আর্থের ভর হচ্ছে ক্যাপিটাল M আর মুনের ভর হচ্ছে স্মল m। তাহলে আর্থ এবং মুনের মধ্যে যে অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ ফোর্স, F=G(m)m/r², where r is the distance between আর্থ অ্যান্ড মুন। আর্থ অ্যান্ড মুনের কোথা থেকে? সেন্টার থেকে, কারণ আমরা ধরবো ওর মোট ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে ধরে নেওয়া হয়। আর একটা কথা,
পৃথিবীর কিন্তু সব জায়গায় ভর সমান নয়, কারণ আমরা পৃথিবীর ক্ষেত্রে নিফেসিমা সিয়াল জানি, তাই ডেনসিটি বিভিন্ন জায়গায় বিভিন্ন, কিন্তু আমরা গড় ডেনসিটি ধরেই হিসেব করব। ঠিক আছে, এবার নেক্সট আইটেমে আসছি, নেক্সট টপিক। এইখানে নেক্সট টপিক আসতে গিয়ে আমি আবার হোঁচট খেলাম, যেহেতু ইন্টিগ্রেশন জানা নেই তোমাদের। আচ্ছা, ইন্টিগ্রেশন ছাড়া যতটুকু হয় ততটুকু করি, পরে ইন্টিগ্রেশনের জন্য যেটুকু বাকি থাকলো সেটুকু আমরা করাবো। গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড পোটেনশিয়াল। মহাকর্ষীয় ক্ষেত্র, গ্র্যাভিটেশনাল ফিল্ড, মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি? ধরো একটা উদাহরণ দিয়ে বলি মহাকর্ষীয় ক্ষেত্র ব্যাপারটা কি। ধরো এই একটা পৃথিবী, দেখো আমাদের কত ক্ষমতা, খাতার মধ্যে পৃথিবী, হ্যাঁ, এটা ধরো আর্থ। এবার আর্থের যতটা পর্যন্ত কোনো বস্তু থাকলে তাকে আকর্ষণ করবে, যতটা দূরত্ব পর্যন্ত, এই যতটা দূরত্ব পর্যন্ত কোনো বস্তু থাকলে আকর্ষণ করছে, সেটাকেই বলবো আমরা মহাকর্ষীয় ক্ষেত্র। এবার এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অ্যাকচুয়ালি কথাটা কি, যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু রাখলে, ধরো এখানে একটা বস্তু রেখেছে, তার ভর হচ্ছে 1, এটার ভর হচ্ছে m, এদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে r। তাই একক ভরের বস্তু রাখলে যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। কিরকম? সেই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য কথাটা আমি লিখলাম সমান কত? Gm × 1/r²। এই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা Gm/r², একে স্মল জি দ্বারা ডিনোট করা হয়, রাইট? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে